হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগের আমরা ভেদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আজকে আমরা শুরু করব অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার একটা, শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহারযোগ্য, খুবই ব্যবহার হয় এটা। যখন আমরা ব্যবসা বাণিজ্য করি, শেয়ারে যখন ব্যবসা করি, তখন আমাদের এই অঙ্কগুলোই কাজে লাগে। তো আমরা শিখবো আজকে কোষে দেখি 14। তো এখানে অংশীদারি কারবারের অঙ্কগুলো জানতে হলে প্রথমে মূলধন সম্বন্ধে জানতে হবে। মূলধন যেটা আমরা ব্যবসায় নিয়োজিত করি ওটাকেই আমরা মূলধন বলি। এবার দুইজন কমপক্ষে দুইজন বন্ধু হতে হবে বা দুইজন অংশীদার হতে হবে এই অংশীদারি কারবার করার জন্য। দুজন মিলে যদি ব্যবসা করে তবেই অংশীদারি কারবারের অঙ্কগুলো করা যাবে। দুজন কমপক্ষে, 3 জন 4 জন 5 জন যতজনই হতে পারে অংশীদারি কারবার করা যাবে। তাহলে অংশীদারি কারবার দুই প্রকার এখানে, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। দুই প্রকারের এখানে আমরা শিখব। অংশীদারি কারবার যেটা আছে, অংশীদারি কারবারটা হচ্ছে দুই প্রকার। অংশীদারি কারবার দুই প্রকার, একটা হচ্ছে সরল, অবজেক্টিভ কোশ্চেন এগুলো আসে পরীক্ষায়। সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার, আর একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরলটা হচ্ছে কোনো একটা টাকা দিলাম, তিনজনই বা দুজনে কোনো একটা টাকা দিলাম, ওটা একদম বছরের শেষে বা 6 মাসেই দুজনই তুলে নিব টাকাটা। মূলধন যেটা লাভ হবে, মূলধন থেকে যেটা লাভ হবে আমাদের, ওই টাকাটা আমরা তুলে নিলাম। এবার ওটাকে সমান ভাগে, সমান বলতে না, এখানে যে যেই রকম টাকা দিবে ওই অনুপাতে আমরা ভাগ করে নিব। তো এটা হয়ে গেল সরল অংশীদারি কারবার। হয় বছরের শেষে বা 6 মাসে, যে কোনো সময় হোক একসঙ্গে টাকাটা তুলে তোর মূলধনের অনুপাতে আমরা ভাগ করে নিব। এটাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার। আর যেই টাকাটা হয়তো তোর জন্য কিছু টাকা আমি ইনভেস্ট করলাম বা জমা দিলাম, তোর জন্য অংশীদারি কারবার করার জন্য, ব্যবসা করার জন্য। তো 3 মাস পরে হয়তো আমার টাকার প্রয়োজন হলো, তাহলে টাকাটা আমি তুলে নিলাম। আবার যাদের যে টাকা ছিল ওদের থেকে গেল, এবং বছরের শেষে তাহলে আমি যে টাকা তুলে নিলাম, তো আমার মূলধনের পরিমাণ কমে গেল। তো প্রথম 3 মাস যে আমার মূলধন যা ছিল, এখন তারপরের 3 মাসে মূলধনের পরিমাণটা কি হবে? কমে যাবে, আমার কমে যাবে। তাহলে আমি ওই হিসাবেই টাকা পাবো। তাহলে এই ধরনের যে মাসে দিলাম প্রথমে, আবার 2 মাস হলো বা 3 মাস হলো বা 4 মাস হলো, প্রবলেম দেখা দিল হয়তো বাড়িতে, তার জন্য টাকার প্রয়োজন হবে, তো টাকা আমি কিছু তুলে নিলাম আমার ব্যবসা থেকে, তাহলে পরে তো আমার মূলধন কমে যাবে। তাহলে আমি বছরের শেষে কি টাকা পাবো না? তাহলে কি পরিমাণ টাকা পাবো, ওই হিসাবগুলো আমরা মিশ্র অংশীদারি কারবারে করব। হয়তো কোনো বন্ধুরও প্রবলেম হতে পারে, যে ব্যবসা করছে, যে টাকা জমা দিলাম, হয়তো 7 মাস পরে বাড়িতে কোনো প্রবলেম দেখা গেলো, টাকাটা তুলে নিলাম, তাহলে ওই কি পরিমাণ টাকা পাবে? তাহলে ওই ধরনের হিসাব যখন করব আমরা অংশীদারি কারবারে, ওটাকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলবো। তাহলে সরলটা খুবই সহজ, এখানে যা পরিমাণ টাকা দেব অনুপাতটা, যে অনুপাতে যখন আমরা ফেরত নেব সেই অনুপাতেই টাকা পাবো। অংশীদারি কারবারের একটা খুব ভালো নিয়ম আছে এখানে, বলতে যে পরিমাণ আমি যেই অনুপাতে টাকা দেব, এবার আমি দিলাম 300 টাকা আর আমার বন্ধু 200 টাকা, দুজন মিলে একটা ব্যবসা শুরু করলাম, যে কোনো ছোট একটা ব্যবসা শুরু করলাম। এবার দিনের শেষে আমার লাভ হচ্ছে এখান থেকে 500 টাকা হলো আমাদের। তাহলে মূলধনের পরিমাণটা আমাকে প্রথমে বের করতে হবে। 300 আর 200 মূলধনের অনুপাত তাহলে কত হয়ে গেল? 3:2, আমার 3 ভাগ টাকা ওর 2 ভাগ টাকা। এবার বছরের শেষে, বছরের না, এখানে দিনের শেষে, যেহেতু ছোট ব্যবসা, 500 টাকা নিয়ে ব্যবসা করছি, কি আর হবে? 500 টাকা নিয়ে ব্যবসা করলে পরে আমাদের দিনেই হিসাব করতে হবে। তাহলে দিনের শেষে আমার দেখা গেল এখানে লাভ হচ্ছে 175 টাকা। 175 টাকা লাভ হলো, মোটের উপর আমার টোটাল টাকা উঠলো 675। তার মধ্যে মূলধন হচ্ছে 300, 200, 500 টাকা, ওটা মাইনাস যদি করা হয় তাহলে 175 টাকাটা লাভ হচ্ছে। এই লাভের মধ্যে তো আমরা কি করব, এখানে যেই অনুপাতে আমাদের টাকা দিয়েছি আমরা, দুই বন্ধু মিলে যে অনুপাতে টাকা আমরা দিয়েছি, ওই অনুপাতেই আমরা লাভ পাবো। তাহলে এখানে আমরা দিয়েছি 3:2 অনুপাতে, তাহলে 3:2 অনুপাতে যদি দিয়ে থাকি,
তাহলে আমার ভাগটা হচ্ছে 3 ভাগ আর ওর ভাগটা হচ্ছে 2 ভাগ, তাহলে 3:2। তাহলে এবার আমি কত পাবো? তাহলে 175 লিখলাম মূল টাকাটা, মানে যেটা লাভ হয়েছে ওই টাকাটা। আর এখানে 3 ভাগ টাকা উপরে হবে, মানে আমার ভাগটা উপরে হবে, আর 3 আর 2 কত হয়? অনুপাতের পদগুলির যোগফল। 3 আর 2 5। তাহলে এটাকে যদি হিসাব করা হয় তাহলে আমি পাবো কত? তাহলে আমার পাওয়া টাকার পরিমাণ কত? আমি পাবো কত টাকা পাবো? তাহলে 175, আর এখানে কত আছে? 5 আছে। যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? 5 3 15, 2 5 5 5 25, এটা তাহলে 35 3 হচ্ছে 105 টাকা আমি পাবো। আর আমার বন্ধু কত পাবে? আমার বন্ধু পাবে এই টাকাটা থেকে 175 টাকা লাভ। তাহলে ওর ভাগটা হচ্ছে 2 ভাগ, তাহলে 2 বাই কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে 5 35 কত হয়ে গেল? 175। তাহলে এখানে ও পাবে 35 2 70 টাকা। তাহলে 105 আর 70 মিলে কত হয়? 175 টাকা। তাহলে এইভাবে আমরা যেটা মূলধন হবে, মানে মূলধনের যে অনুপাতে টাকা দেব আমরা, মানে যে অনুপাত হবে ওই অনুপাতেই আমরা ফেরত পাবো। তাহলে আমি যদি অনুপাত করি এখানে 105, যে লাভ্যাংশের অনুপাতটা ওটাই আসবে, 3:2 আসবে। 1:5 কত? 105 কত? 70 যদি করা হয়, তাহলে এটাকে যদি কাটি আমি, তাহলে এখানে 3 35 105, আর এখানে 2 35 70। তাহলে মূলধনের অনুপাত, মানে যেই অনুপাতে আমি টাকা দিব আমরা দেব, ওই অনুপাতেই কিন্তু লাভ্যাংশ পাবো। তাহলে লাভ্যাংশের অনুপাত যদি জানা থাকে আমাদের, তাহলে আমি মূলধনের অনুপাতটা ওটাই, যেটা লাভ্যাংশের অনুপাত হবে 3:2, তাহলে ওটাই মূলধনের অনুপাত 3:2। আর মূলধনের অনুপাত যেটা হবে, যতজনই হোক না কেন, যত লাভ্যাংশ পাবে, লাভ্যাংশের যদি অনুপাত করা হয়, তাহলে যেই অনুপাতে মূলধন দিয়েছিল ওই অনুপাতেই লাভ্যাংশ পাবে। 3:2 লাভ্যাংশ হবে। এখানে আমরা অঙ্কটাতে দেখলাম 105 টাকা হচ্ছে আমি পেলাম, আর আমার বন্ধু পেল 70 টাকা। আমাদের মূলধনের অনুপাত কত ছিল? মূলধনের অনুপাত ছিল 3:2, আর লাভ্যাংশ যখন দেখলাম ওটাও কত হলো? 3:2 হলো। তাহলে আমি যেই অনুপাতে টাকা দিব সেই অনুপাতেই টাকা ফেরত পাবো, মানে লাভ্যাংশ পাবো। তাহলে আমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো এটা লাভের ক্ষেত্রে হলো। এবার যদি কোনো কারণবশত লাভ না হয়, যদি লস হয়, তাহলে লস হলেও মূলধনের অনুপাত যার যেরকম থাকবে ওই হিসাবেই কিন্তু মানে হবে, মানে লোকসান হবে বা লস হবে। এখানে যদি লাভ 3:2 হয়, তাহলে এখানে যদি আমার 175 টাকা লাভ না হয়ে যদি 175 টাকা ক্ষতি হতো, তাহলে আমাকে দিতে হতো কত টাকা? 105 টাকা, আর আমার বন্ধুকে দিতে হবে 70 টাকা। মানে এই অনুপাতে, মানে 3:2 অনুপাতে লোকসান হতো। মানে মূলধনের অনুপাত যে অনুপাতে হবে, লাভ্যাংশ সেই অনুপাতে হবে, আর লোকসানও সেই অনুপাতেই দিতে হবে। তাহলে আমরা অঙ্কগুলো স্টার্ট করব। এইরকমেরই অঙ্ক আছে আমাদের। মিশ্রটা একটু আলাদা ধরনের। মিশ্রটাতে মূলধনের অনুপাতটা মাসের হিসাবে করতে হবে, মানে কার কত মাস টাকা খাটছে ওই হিসাবেই মূলধনের অনুপাতটা বের হবে। আমরা করব যখন মিশ্রতে আসব। আগে প্রথমে আমরা সরল যেটা অংশীদারি কারবার ওই অংশটাই করব, প্রথমে স্টার্ট করব। তাহলে আমরা যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা কোষে দেখি 14 স্টার্ট করলাম। বলছে এখানে 1 নম্বর অঙ্কটাতে বলেছে এখানে, আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা আর 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে আমিও আমার বন্ধু মালা দুজনে আমি দিচ্ছি 15,000 টাকা, মালা দিচ্ছে 25,000 টাকা। তাহলে আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত হবে? এখানে লিখতে হবে আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত এটার কত হবে? মূলধনের অনুপাতটা এখানে আমরা লিখব, আমি দিয়েছি 15,000 টাকা, আর মালা আমার বন্ধু যে আছে ও দিয়েছে 25,000 টাকা। তাহলে নিশ্চয়ই ওর মূলধন বেশি, তাহলে লাভ্যাংশও বেশি পাবে। স্বাভাবিক ব্যাপার, আমি কম টাকা দিয়ে সমান পরিমাণের লাভ্যাংশ তো পেতে পারি না। এই অংশীদারি কারবার যদি জানা না থাকে, তাহলে মানে ব্যবসা করতে গেলে ঝামেলা হবে, হিসাব যদি না জানা থাকে। 15,000 টাকা দিয়ে আমি সমান আশা করতে পারি না, সমান লাভ্যাংশ আশা করতে পারি না। ও 25,000 টাকা দিয়েছে, তাহলে তো ও বেশি পাবো, না হলে কী দরকার আছে ওর 25,000 টাকা দেওয়ার? ও 15,000 টাকা দিবে। তাহলে সমান সমান যদি আমাদের লাভ্যাংশ পেতে হয়, যে বেশি লাভ্যাংশ দিবে, মানে যে বেশি পরিমাণের মূলধন দিবে ও বেশি লাভ্যাংশ পাবে। তাহলে এখানে 15,000 আর এখানে কত হলো? 25,000। তাহলে এখান থেকে 3টা জিরো দুই দিক থেকে আউট করব আমরা। তাহলে এখানে কত হলো? 15:25। তাহলে এটা হয়ে যাবে কত? 3, আর এটা হয়ে যাবে
3:5, তাহলে আমাদের মূলধনের অনুপাত যেটা আছে 3:5, তাহলে লাভ্যাংশও 3:5 অনুপাতেই পাবো। এটা একদম ভালো করে বুঝে নিতে হবে, মূলধনের অনুপাত যেই অনুপাতে থাকবে 3:5, লাভ্যাংশ সেই অনুপাতেই আমরা পাবো। তাহলে বছরের শেষে লাভ হচ্ছে কত? 16,800 টাকা। এক বছরের শেষে 16,800 টাকা। তাহলে লাভ্যাংশের পরিমাণ কত হয়ে গেল ব্যবসায়ী? লাভ্যাংশের পরিমাণ সমান সমান কত টাকা? 16,800 টাকা। এত টাকা লাভ্যাংশ হয়েছে, 16,800 টাকা লাভ হলো। তাহলে হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে আমি কত পাবো? আমার 3:5, মানে আমাদের মূলধনের অনুপাত এটা। তাহলে আমি লাভ্যাংশ পাবো, কত পাবো? এটা হয়ে গেল 16,800 ইন্টু, তাহলে উপরেরটা 3 হবে আর নিচেরটা 5 আর 3 কত হবে? 8 হয়ে যাবে, কারণ এখানে অনুপাতের পদগুলির যোগফল। তাহলে এখানে 8 যদি কাটাকুটি করি আমি, তাহলে 8 2 16, 8 8 1 কে 8, আর এখানে দুটো জিরো থেকে যাবে। তাহলে 61, মানে এখানে 2100 ইন্টু 3 যদি করা হয় তাহলে 6,300 টাকা হবে। তাহলে আমি লাভ্যাংশ পাবো কত? 6,300 টাকা। এবং আমার বন্ধু মালা লাভ্যাংশ পাবে কত? আমার বন্ধু মালা লাভ্যাংশ পাবে কত পাবে? তাহলে এখানে হচ্ছে 16,000, ওই 800 টাকাই তো লাভ, তার মধ্যে ওর টাকার পরিমাণটা আছে 5 ভাগ, মানে 5 বাই কত হবে? 8 হয়ে যাবে। তাহলে কাটাকাটি ওই সংখ্যাটা দিয়েই হবে 21, দুটো জিরো। তাহলে এবার যদি করি আমি হিসেব, তাহলে দুটো জিরো বসে যাবে, 5 1 কে 5 আর 5 2 10, 10,500 টাকা আমার বন্ধু মালা পাবে। তাহলে অটোমেটিক যেটা 25,000 টাকা আমার থেকে মূলধন ওর বেশি, তাহলে আমার থেকে ওর লাভ্যাংশ বেশি। এটাকে যদি অনুপাতে করা হয় তাহলে অবশ্যই 3:5 আসবে। তাহলে আমি পেলাম লাভ্যাংশ কত? 6,300 টাকা। আর আমার বন্ধু যেটা আছে, আমার বন্ধু মালা লাভ্যাংশ পেল 10,500 টাকা। তাহলে এটা আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এটাই আমাকে জিজ্ঞাসা করেছে কে কত টাকা মূলধন, মানে কে কত টাকা লাভ্যাংশ পাবে। তাহলে লাভ্যাংশ আমি পাবো 6,300 আর আমার বন্ধু মালা 10,500, এই কারণে যে ওর মূলধনের পরিমাণটা বেশি আমার থেকে। তাহলে মূলধনের অনুপাতটা 3:5। এই অঙ্কগুলো অবশ্যই জানতে হবে। পরবর্তী সময়ে আমরা যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে হিসাব কিভাবে করব, হিসাব তো আমাদের জানতে হবে। তাহলে এই মূলধনের পরিমাণের হিসাবেই আমি লাভ্যাংশ পাবো। তারপরে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটাতে চলে আসব। দ্বিতীয় নম্বর অঙ্কটা বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা আর 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। এর আগে আমরা আলোচনা করলাম যদি ব্যবসায় লাভ হয় তাহলে লাভ্যাংশ যে পরিমাণের যেরকম মানে দিবে, মূলধন দিবে, সেই অনুপাতেই লাভ্যাংশ পাবে। এবার যদি লোকসান হয়ে থাকে তো যে বেশি পরিমাণের টাকা দিবে তাকে লোকসানও বেশি পরিমাণের দিতে হবে, বা ওর লোকসানও বেশি পরিমাণের হবে। তাহলে এখানে মূলধনের অনুপাতটা, এই ধরনের অঙ্ক যদি করতে হয় তাহলে আগে প্রথমে আমার মূলধন কত, মূলধনের অনুপাতটা বের করতে হবে। মূলধনের অনুপাত যদি আমাদের বের হয়ে যায় তাহলে বাকি অঙ্কটা আমাদের করতে কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু এদের মূলধনের 2 নম্বর অঙ্কটা করব আমরা। বলছে এখানে প্রিয়ম তারপরে হচ্ছে সুপ্রিয়া ও বুলুর মূলধনের পরিমাণ বা মূলধনের অনুপাত বের করব আমরা। মূলধনের অনুপাত কত হবে? এখানে প্রিয়ম যে আছে ও দিয়েছে 15,000 টাকা ইজ টু, তারপরে যে সুপ্রিয়া আছে ও দিয়েছে 10,000 টাকা, তারপরে এখানে যে বুলু আছে ও দিয়েছে 25,000 টাকা, 25। তাহলে 3টা জিরো 3টা থেকেই আউট হবে,
আমাদের অংশীদারি কারবার করতে হলে কমপক্ষে 2 জন লাগবে। এখানে 3 জন 4 জন 5 জন যতজন হতে পারে, কিন্তু কমপক্ষে 2 জন লাগবেই, না হলে অংশীদারি কারবার হবে না। তাহলে এটা আমাদের 15 10 25, তাহলে 5 দিয়ে যাবে, এটা 3 হবে, এটা 2 হবে, আর এটা কত হবে 5 হয়ে যাবে। তাহলে মূলধনের অনুপাতটা আমাদের বেরিয়ে গেল 3:2:5। এবার বলা হয়েছে মুদির কিন্তু বৎসরান্তে 3000 টাকা লোকসান হলো। তাহলে লোকসানের পরিমাণ কত? 3000 টাকা। বৎসরের শেষে লোকসান হয় কত টাকা? 3000 টাকা। এই 3000 টাকা যে লোকসান হলো, তাহলে লোকসান যার যত টাকা বেশি আছে, তাহলে এখানে বুঝতেই পারছি 5 ভাগ আছে কার? বুলুর, তাহলে এর লোকসানের পরিমাণটা বেশি হবে, তারপরে এর হবে প্রিয়মের, তারপরে সুপ্রিয়ার হবে। তাহলে বছরের শেষে লোকসান হয় কত? 3000 টাকা। তাহলে এখানে কাকে কত লোকসান দিতে হবে, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে, হিসাব করে আমরা বের করে নেব। তাহলে এখানে প্রিয়মের তাহলে প্রিয়মকে এখানে লিখব আমরা, প্রিয়মকে লোকসান দিতে হবে কত টাকা? তাহলে এখানে ওর 3 ভাগ আছে, টোটাল লোকসান হয়েছে 3000 টাকা। তাহলে 3000 দিলাম ইন্টু এখানে কত আছে? 3 আছে, আর 3 2 কত হলো? 5, আর 5 কত হয়ে যাবে? 10। মূলধনের যেটা অনুপাত আছে, অনুপাতগুলির পদগুলির কি হবে? অনুপাতের পদগুলির যোগফল হবে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম 3 2 5। তাহলে এখান থেকে একটা জিরো আর একটা জিরো কাটবে, তাহলে 303-এ কত টাকা হবে? এখানে টাকা লিখবো, তাহলে এটা হয়ে যাবে 900 টাকা। তাহলে বছরের শেষে লোকসান প্রিয়মকে দিতে হবে কত? 900 টাকা প্রিয়ম। তারপরে চলে আসবো সুপ্রিয়াকে কত টাকা লোকসান দিতে হবে? তাহলে এখানে লিখবো আমরা সুপ্রিয়াকে লোকসান দিতে হবে কত টাকা দিতে হবে? 3000 টাকা তো লোকসান হয়েছে, আর এর পরিমাণটা আছে 2 ভাগ, মানে 2/10। তাহলে একটা জিরো কেটে যাবে, তাহলে এত টাকা হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল 302-এ 600 টাকা এটা। তাহলে সুপ্রিয়াকে লোকসান দিতে হবে কত টাকা? 600 টাকা। আরেকজন আছে বুলু, তাহলে বুলুকে লোকসান দিতে হবে কত? বুলুর টাকার পরিমাণ বেশি, 5 ভাগ। বুলুকে লোকসান দিতে হবে, তাহলে 3000 টাকা আমাদের আছে লোকসান, আর ওর টাকার পরিমাণ হচ্ছে 5 ভাগ, 5/10। তাহলে এত টাকা, এটা জিরো কেটে যাবে, তাহলে 5 3-এ কত হয়ে গেল? 1500 টাকা। তাহলে 1500 টাকা দিতে হবে কাকে? বুলুকে, কারণ ও বুলু বেশি পরিমাণের টাকা দিয়েছিল ব্যবসায়, তাহলে লস হয়েছে, তাহলে বুলুর লোকসানের পরিমাণটা বেশি হবে কত? 1500 টাকা এদের তুলনায়। তাহলে এই হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। এবার আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক আছে। 3 নম্বর বলছে শোভা ও মাসুদ, নাম্বার 3 বলছে শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকা 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকেন। কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে মাসুদের টাকাটাও উল্লেখ নেই, আর মাসুদ যে পরিমাণে টাকা দিয়েছে ব্যবসায়, তার থেকে শোভা 1.5 গুণ পরিমাণ বেশি টাকা দিয়েছে। তাহলে মাসুদের টাকাটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে শোভার টাকাটা ওর 1.5 গুণ, তাহলে বের হয়ে যাবে। তাহলে তার আগে শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। শোভা ও মাসুদ দুজনে মিলে
গাড়িটি ক্রয় করেন কত টাকায়? 2,50,000 টাকায়। এবং বিক্রি করেন 2,62,500 টাকায়। 2,62,500 টাকায়। তাহলে গাড়িটিতে লাভ কত হলো? লাভ 2,62,500 থেকে বাদ যাবে 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তাহলে লাভ হচ্ছে আমার কত? 12,500 টাকা। মানে তাদের গাড়িটি বিক্রি করে লাভ হলো 12,500 টাকা। এবার এই টাকাটা ওদের মধ্যে ভাগ হবে তো, তাহলে কি অনুপাতে ভাগ হবে? যে যেরকম টাকা দিয়েছে ওই রকম ভাগ হবে। লাভ্যাংশ আমি পেয়ে গেলাম, লাভ, ব্যবসায় লাভ হয়ে গেল 12,500 টাকা। গাড়িটা বিক্রি করলো 2,50,000 টাকায়, আর মানে কিনলো 2,50,000 টাকায় আর বিক্রি করেছে 2,62,500 টাকায়। তাহলে লাভ্যাংশ হলো কত? 12,500 টাকা। এবার এই লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? এখানে একটা শর্ত বলে দিয়েছে যে মাসুদ যত টাকা দিবে শোভা তার থেকে 1.5 গুণ টাকা বেশি দিবে। তাহলে এখানে ধরি মাসুদের মূলধনের পরিমাণ মাসুদের মূলধনের পরিমাণ কত টাকা? x টাকা। এটা হলো মাসুদের মূলধনের পরিমাণ। অতএব তাহলে এখানে কত হবে? শোভার মূলধনের পরিমাণ তাহলে কত? এর 1.5 গুণ টাকা, মানে x ইন্টু 1/2। তাহলে x ইন্টু 2 আর 1 3/2 টাকা, মানে কত টাকা হবে? 3x/2 টাকা। তাহলে টাকার পরিমাণটা জানা হয়ে গেল। মাসুদের মূলধনের পরিমাণ x আর শোভার মূলধনের পরিমাণ হচ্ছে 3x/2 টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত যদি করা হয়, তাদের মূলধনের অনুপাত বলতে এখানে শোভা আর মাসুদ দুজনই আছে, তাদের মূলধনের অনুপাত যদি করা হয়, অনুপাত করলে কত হবে? মাসুদ দিয়েছে x টাকা আর শোভা দিয়েছে 3x/2 টাকা। তাহলে এখান থেকে x ক্যান্সেল হয়ে যাবে, 1:3/2। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 2:3। 2:3 হয়ে যাবে। তাদের মূলধনের পরিমাণটা হয়ে যাবে 2:3। তাহলে মাসুদ দিয়েছে 2 ভাগ আর যে শোভা দিয়েছে 3 ভাগ। তাহলে এখান থেকে আমাদের লাভ্যাংশ কত? 12,500 টাকার এবার ভাগ হবে। লাভ্যাংশ কে কত পাবে? তাহলে এখানে মাসুদ নিশ্চয়ই কম পাবে, আর শোভার যেহেতু মূলধনের পরিমাণটা বেশি আছে, কারণ অনুপাত থেকেই বুঝতে পারলাম কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে মাসুদেরটা প্রথমে বের করব। মাসুদ লাভ্যাংশ কত পাচ্ছে? কার মধ্যে? 12,500 টাকার মধ্যে। 12,500-র মধ্যে। তাহলে এখানে লিখব মাসুদ লাভ্যাংশ পাবেন, মাসুদ লাভ্যাংশ পাবেন কত টাকা? 12,500 টাকা হচ্ছে লাভ। ওর মধ্যে মাসুদের আছে 2 ভাগ, মানে 2/5। 2 আর 3 5। তাহলে এটাকে যদি কাটাকাটি করা হয়, যেহেতু 0 আছে 5 দিয়ে তো কাটাকাটি যাবেই। 5 2 কত হলো? 10। 2 5 5 পাচ্ছে 2500, আর এখানে দুটো 0 বসে যাবে। তাহলে এখানে 2500 2 কত হয়? 5,000 টাকা হয়। 5,000 টাকা পাবে মাসুদ। তাহলে শোভা এখানে বেশি পাবে। তাহলে এখানে শোভা লাভ্যাংশ পাবেন কত টাকা? শোভা লাভ্যাংশ পাবেন 12,500-র মধ্যে এখানে আছে 3 ভাগ টাকা ওর, মানে এখানে লিখব 12,500 ইন্টু 3/5 এত টাকা। তাহলে এখানে কত হয়ে যাবে? 5 দিয়ে 5 2 10, 2 5 5 পাচ্ছে 25, আর আবার এখানে দুটো শূন্য।
তাহলে এখানে 25 দিনে কত হয় 75, আর দুটো শূন্য বসে যাবে, 7,500 টাকা। তাহলে 7 আর 5 12, আর এদিকে 500, তাহলে 12,500 টাকা লাভ হয়েছিল। তাহলে শোভা লাভ্যাংশ পাবে 7,500 টাকা, আর মাসুদ লাভ্যাংশ পাবে 5,000 টাকা। এই হচ্ছে আমার অংশীদারি কারবার দিয়ে অঙ্কের রেজাল্ট। তাহলে শোভা ও মাসুদ দুজন মিলে যে টাকা দিয়েছিল ওই হিসাবে ওরা লাভ্যাংশ পেল, যে অনুপাতে ওরা মূলধন দিয়েছে এবার সেই অনুপাতেই ওরা লাভ্যাংশ পাবে। এটার যদি লাভ্যাংশ করা হয় 5,000 আর 7,000, তাহলে ওটাই আসবে 2:3 আসবে। তাহলে আমাদের এখান থেকে হয়ে গেল 3 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা চলে আসব 4 নম্বর অঙ্কতে চলে আসব। 4 নম্বরে বলা হয়েছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পরে দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেক লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। ওই একই রকম একদম 2 নম্বরটার মতো 4 নম্বরটা। ওখানে 3 জন বন্ধু ছিল, তাদের লোকসান হয়েছিল 3,000 টাকা। এখানেও 3 জন বন্ধু আছে, ওদের লোকসান হয়েছে 1,800 টাকা। তাহলে 3 বন্ধু ওদের মূলধনের অনুপাতটা বের করে এবার লোকসান যত হবে সেই অনুপাতেই, মানে মূলধনের অনুপাতেই লোকসানের পরিমাণটাও ওদেরকে দিতে হবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাতটা হয়ে গেল, কত হয়ে যাবে এখানে বলেছে 5,000 টাকা ইজ টু, তারপরে কত হবে 6,000 টাকা, তারপর এখানে আছে 7,000 টাকা। এটা তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা এটা। এবার এই টাকা দিয়ে ওরা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে ওদের কত হবে, তাহলে এখানে 50, এখানে হবে 60, আর এখানে হবে 70। আর একটা জিরো শেষ করে দিব আমরা, তাহলে 5:6:7। এই হচ্ছে ওদের মূলধনের অনুপাত। এবার বছরের শেষে লাভ হয়েছে কত টাকা, 1,800 টাকা বছরের শেষে লাভ হয়ে 1,800 টাকা বছরের শেষে লোকসান হয়েছে। তাহলে এখানে লিখব লোকসানের পরিমাণ, হচ্ছে কত টাকা 1,800 টাকা। এটা যদি লোকসানের পরিমাণ হয়ে থাকে তাহলে কাকে বেশি লোকসান দিতে হবে, তাহলে এই যে 3 নম্বরে আছে 7 ভাগ টাকা যার, ওকে লোকসানের পরিমাণ বেশি দিতে হবে। তাহলে প্রথম বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে, প্রথম বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে, কত দিতে হবে 1,800 টাকা তো লোকসান হয়েছে। প্রথম বন্ধুর মূলধনের পরিমাণের অনুপাত 5 ভাগ আছে, আর এটা হবে 5, 6, 6, 5, 11, আর 7, 18। তাহলে 18 যদি কেটে দিই আমরা তাহলে 100 হয়ে যাবে, 18 একে 18। তাহলে এবার 100 পাচ্ছে 500 টাকা দিতে হবে প্রথম বন্ধুকে। দ্বিতীয় বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে, লোকসানের পরিমাণ দিতে হবে 1,800। দ্বিতীয় বন্ধুর মূলধনের পরিমাণ আছে 6 বাই কত হবে, আবার এটি যোগ করলে 18 হবে, তাহলে এত টাকা। তাহলে এখানে 18 একে 18, এখানে 0, তাহলে 600 টাকা হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে 600 টাকা। তৃতীয় বন্ধুকে কত দিতে হবে, তাহলে তৃতীয় বিন্দুকে লোকসানের পরিমাণ দিতে হবে, এইদিকে করে দিচ্ছি, তৃতীয় বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে, কারণ মূলধনটা ঠিক রাখতে চেয়েছে ওরা। তাহলে তৃতীয় বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে কত 1,800 টাকা টোটাল, আর লোকসান হয়েছে 1,800 টাকা। তৃতীয় বন্ধুকে বেশি দিতে হবে, এর 7 ভাগ এখানে, তাহলে 7/18। তাহলে এখানে 18 একে 18, দুটা 0, তাহলে 107 তে 700 টাকা।
তাহলে লোকসানের পরিমাণ তৃতীয় বন্ধুকেই বেশি দিতে হবে। কত টাকা? 700 টাকা। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা, আর প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা। কারণ প্রথম বন্ধু কম পরিমাণের টাকা ব্যবসায় নিয়োজিত করেছে, মাত্র 5000 টাকা। দ্বিতীয় বন্ধু বেশি, তাহলে দ্বিতীয় বন্ধুকে 600 টাকা। তৃতীয় বন্ধু আরও বেশি দিয়েছে, তাহলে তৃতীয় বন্ধুকে লোকসানের পরিমাণ বেশি দিতে হবে, 700 টাকা। এই হচ্ছে অংশীদারি কারবার। খুবই ভালো চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা শিখলে আর পরবর্তী সময় ব্যবসা বাণিজ্য করলে চিন্তা হবে না, কোনো ঝামেলা হবে না অংশীদারি কারবার দিয়ে। তারপরে আমরা চলে আসব 5 নম্বর অঙ্কতে চলে আসব। 5 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্কতে বলা হয়েছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা, 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। মানে যত টাকা লাভ হয়েছে 14400 টাকা, ওর 14400 টাকার 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। মানে তিনজন মিলেই সমান ভাগে ভাগ করে নেবে, মানে দীপু, রাবেয়া ও মেঘা তিনজনই। এবার বাকি যে টাকাটা থাকলো 14400 টাকার মধ্যে, যে টাকাটা নিয়ে নিল ওরা 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নিল, এবার বাকি টাকাটা মূলধনের অনুপাতে ওরা ভাগ করে নেবে। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে, এটাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। খুবই একদম সহজ অঙ্ক একটা। দীপু, রাবেয়া, আগে আমরা প্রথমে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাতটা বের করব। দীপু নাম্বার এটা 5, দীপু, তারপরে হচ্ছে রাবেয়া ও আরেকজন হচ্ছে মেঘা। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত হয়ে গেল 6500 টাকা, 6500 টাকা। তারপরে এখানে 5200 টাকা, 5200 টাকা, আর এখানে হয়ে গেল 9100 টাকা। এটা 9100। এবার এখান থেকে দুটো জিরো আমরা ক্যান্সেল করব, তাহলে 65, এটা হয়ে যাবে 52, আর এটা হবে 91। তাহলে আমরা জানছি তো এটা 13 দিয়ে যদি কাটা যায়, 13 পাচ্ছে 65, 13 4 52, আর 13 7 91। তাহলে এখানে 5:4:7। তাহলে 5:4:7 এই টাকাটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত, মানে তাদের মূলধনের অনুপাতটা হচ্ছে এটা। এবার কি বলেছে আমাকে এখানে, বছরের শেষে ব্যবসায় লাভ হয়েছে 14400 টাকা লাভ হলে ওর 2/3 অংশ কত টাকা হবে, ওটাকে সমান 3 ভাগে ভাগ করবে, তারপরে বাকি টাকাটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে আমরা লিখব বছরের শেষে লাভ হয় 14400 টাকা। এই টাকাটা লাভ হয় বছরের শেষে। বছরের শেষে যদি 14400 টাকা লাভ হয়, ওর 2/3 অংশ, এখন 14400 টাকার 2/3 অংশ, তাহলে কত টাকা হয়, সমান সমান 14400 গুণিত 2/3, এত টাকা। এই টাকাটা ওরা সমান ভাগে ভাগ করবে। তাহলে 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি এটা, তাহলে 3 4 12, 2 4, 3 8 24, আর এদিকে দুটো জিরো বসে যাবে। তাহলে কত হচ্ছে এখানে 2 0 0 2 0 0, 8 2 16 6, হাতে থাকলো 1, 2 4 8 আর 1 9600 টাকা ওরা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এই টাকা তারা সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে প্রত্যেককে কত করে পাবে, প্রত্যেককে পাবে কত করে, তাহলে এখানে লিখব 9600 ভাগিত 3, কারণ তিনজন আছে দীপু, রাবেয়া ও মেঘা। তাহলে 9600কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে,
3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত করে হবে? তাহলে এখানে 3 3 9 আর 6 নামবে, 3 2 6 আর দুটোই জিরো চলে যাবে ওই দিকে। তাহলে কত হবে? 3200 টাকা। মানে এখানে টাকা লিখব। তাহলে এটা হয়ে গেল কত টাকা? 3200 করে প্রত্যেককে পাবে, মানে প্রত্যেকের পকেটে 3200 করে টাকা ঢুকে যাবে। কিন্তু আমরা টাকা 14400 থেকে তুলেছি কত? 9600 টাকা। এবার বাকি টাকা যেটা থাকবে ওটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি টাকা কত? আমি ব্যবসায় লাভ হয়েছিল 14400 টাকা, তার মধ্যে টাকা তোলা হয়েছে 9600 টাকা। যেই টাকাটা তুলে ওরা 3 ভাগে ভাগ করে নিয়েছে। আমরা পেয়েও গেলাম যে প্রত্যেককে 3200 টাকা করে পেয়েছে। তাহলে তাহলে এখানে যে ব্যবসায়ী 14400 টাকা ছিল ওখান থেকে 9600 টাকা তোলার পর কত টাকা বাকি থাকবে? ব্যবসায়ী ফান্ডে কত টাকা থাকবে? তাহলে আমাদের এখানে জানতে হবে, বিয়োগ করতে হবে আমাদের 14400 থেকে 9600 টাকা। এখানে লিখব বাকি টাকা। বাকি টাকা কত তাহলে? 14400, এখান থেকে 9600 টাকা তোলা হয়েছে, তাহলে মাইনাস। এবার মাইনাস যদি করি তাহলে কত হবে? তাহলে এটা 14400 থেকে 9600 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে একটা জিরো হবে। তাহলে জিরো হবে 14 থেকে 6 বাদ, তাহলে কত হবে? তাহলে 8, হাতে থাকলো 1, 9 আর 1 10, তাহলে এখানে 4, 1 1 মিলে যাবে 4800 টাকা। 4800 টাকা। হুম, 4800 টাকা থাকবে আমাদের। তাহলে 4800, এই 4800 টাকা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে। এই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করেন। মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে কে কত লাভ্যাংশ পাবেন? কে কত টাকা লাভ্যাংশ পাবেন? 3 ব্যক্তি, তাদের মূলধনের অনুপাত 5:4 মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে এখানে 5:4:7, এটা লিখে দিই আমরা সাইডে, 5:4:7 এই অনুপাতে ওদের মূলধনের অনুপাত। আচ্ছা, আগেই 3200 টাকা ঢুকে গেছে পকেটে, তাহলে আমরা এখান থেকে হিসাবটা করব। 4800 টাকার মূলধনের অনুপাতে যদি আমরা হিসেব করি তাহলে কে কত করে পাবে? আর আগের 3200 টাকা কিন্তু আগেই প্রথমে ওরা নিয়ে নিয়েছে, ওটাও অ্যাড করতে হবে প্রত্যেকের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে অ্যাড করলে পরে আমরা মূল টাকাটা পেয়ে যাব, কে কত টাকা লাভ্যাংশ পেয়েছে। তাহলে দীপু, রাবিয়া ও মেঘা, তাহলে এই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে দীপু কত পাবেন? 4800, আর এটা হচ্ছে তার ওদের মূলধনের অনুপাতটা তো আমাদের জানা আছে 5, এটা লিখে রেখেছি। দীপু, রাবেয়া আর মেঘা, দীপু, রাবেয়া ও মেঘা। তাহলে দীপু পাবেন 4800 ইন্টু 5টা উপরে হবে 5 4 9, 9 আর 7 16, তাহলে এত টাকা। আর আগের এই যে 3200 টাকা আগে পেয়েছে, তাহলে ওটাও 3200 টাকা এখানে লিখতে হবে। তাহলে এ তো হলো টাকা, এই টাকাটা ওরা পেয়েছে, দীপু পেয়েছে একা। তাহলে 16 3 48, এখানে দুটো জিরো বসে যাবে, তাহলে এখানে হয়ে গেল 1500 টাকা এখন পাবে, আর আগে পেয়েছে 3200 টাকা। তাহলে দীপু পাবে লাভ্যাংশ, এখানে লিখে দেবো আমরা, দীপু পাবে লাভ্যাংশ 1500 আর 3200 মিলে হয়ে যাবে কত? 4700 টাকা। এটা পাবে দীপু। দীপুর পরে আসছে রাবেয়া। রাবেয়া কত পাবে তাহলে? রাবেয়া লাভ্যাংশ পাবে টোটাল
4800 টাকা আছে। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ, মানে এর 4 ভাগ, আর নিচে হবে 9 আর 7 16 প্লাস, আর এর আগে 3200 টাকা নিয়েছে, তাহলে কত টাকা হবে এখানে? 16 3 48, এখানে 4 3 কত হয়ে গেল? 1200 টাকা, আর এদিকে হয়ে গেল কত? 3200 টাকা। তাহলে 3200 আর 1200 মিলে হবে 4400 টাকা। এই টাকাটা পাবে রাবেয়া, 4400 টাকা। আর লাস্টে আছে এখানে মেঘা। দীপুরও হয়ে গেল, রাবিয়ারও হয়ে গেল। এবার চলে আসবো আমরা মেঘা। মেঘা কত লাভ্যাংশ পাবে? তাহলে মেঘারও লাভ্যাংশ ওই রকমই হবে। মেঘা লাভ্যাংশ পাবেন 4800 টাকা ওর 7 ভাগ, তাহলে এখানে 7 বাই নিচের দিকে হয়ে যাবে 16 প্লাস, আর আগে 3200 টাকা, তাহলে এখানে 16 3 48, এখানে দুটো জিরো বসে যাবে, তাহলে এখানে হলো 7 3 2100 আর প্লাস 3200, তাহলে এখানে কত হয়ে যাবে? মেঘার টাকার পরিমাণ বেশি হবে, তাহলে এটাকে যদি যোগ করা হয় তাহলে এখানে লিখবো টাকা, তাহলে এখানে 0 0 বসলো, 2 আর 1 3 আর 3 2 5, 5300 টাকা মোট লাভ্যাংশ পাবে মেঘা, সব থেকে বেশি, কারণ ওর টাকার পরিমাণ ছিল 7 ভাগ। তাহলে এই হলো আমাদের 5 নম্বর। তারপরে আমরা চলে আসব 6 নম্বর অঙ্কতে চলে আসব। 5 নম্বর কমপ্লিট হয়ে গেল আমাদের। খুবই সহজ অঙ্ক এগুলো, এই অঙ্কগুলো মাধ্যমিকে থাকবে একটা বড় কোশ্চেন। তারপর আমরা চলে আসব 6 নম্বর অঙ্কতে চলে আসব। 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। 3 বন্ধু, প্রথম বন্ধু 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা আর তৃতীয় বন্ধু 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ব্যাংক থেকে টাকা ধার করা হয়েছে আর বছরের শেষে লাভ হচ্ছে 13,400 টাকা। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করেন। তাহলে লাভ্যাংশ কত? ব্যবসায় লাভ হয়েছে 13,400 টাকা, ওর মধ্যে আগে ব্যাংকের কিস্তি শোধ করতে হবে 5,000 টাকা। তাহলে 13,400 টাকা থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ করার পর যে টাকাটা থাকবে ওই টাকাটা মূলধনের অনুপাতে 3 বন্ধু মিলে ভাগ করবে। তাহলে কে কত অংশ লাভ্যাংশ পাবে? তাহলে আগে আমরা লাভ্যাংশ হয়েছে 13,400, আচ্ছা মূলধনের অনুপাতটা আমরা বের করে নিব। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত, এখানে নাম উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নিব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধু। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত প্রথম বন্ধু কত টাকা দিয়েছে? 8,000 টাকা। দ্বিতীয় বন্ধু দিয়েছে 10,000 টাকা আর তৃতীয় বন্ধু দিয়েছে 12,000 টাকা। 12,000 টাকা, তাহলে ওদের মূলধনের অনুপাত হয়ে যাবে 8:10:12। এটাকে যদি 2 দিয়ে কাটা হয় তাহলে এখানে 4:5:6 হবে। তাহলে এই হলো মূলধনের অনুপাত। এবার বছরের শেষে লাভ হয় কত টাকা? বছরের শেষে লাভ হয় 13,400 টাকা।
বছরের শেষে লাভ হয় 13,400 টাকা। 13,400 টাকা যদি লাভ হয়ে থাকে, এবার এখান থেকে 13,400 থেকে ব্যাংকের কিস্তি শোধ করতে হবে 5,000 টাকা। তাহলে ব্যাংকের কিস্তি টাকা শোধ করার পর লভ্যাংশ কত? লভ্যাংশ 13,400 থেকে 5,000 টাকা বাদ যাবে, কারণ ব্যাংকের কিস্তি দেওয়ার পরই লভ্যাংশ পাবে ওরা। তাহলে 13,400 থেকে 5,000 টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে 8,400 টাকা থাকবে। এত টাকা। 8,400 টাকা। এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে পাবে। তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করেছে যে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন, হিসাব করে লিখি। এবার মূলধনের অনুপাতে ভাগ হবে 8,400 টাকা। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবেন 8,400 ইন্টু, ও টাকার পরিমাণ হচ্ছে 4 ভাগ। তাহলে এখানে লিখবো 4, আর নিচে হয়ে যাবে 4 5 9 9 6 15। তাহলে 15 দিয়ে যদি কাটাকাটি করা হয় এটাকে, তাহলে 15 পাচ্ছে 75, 15 পাচ্ছে 75, 75। তাহলে এখানে 84 থেকে 75 বাদ 9, আর 15 6 90, শূন্য বসবে একটা। তাহলে 4 0 0, 6 4 24, 4 আর থাকলো 2, 4 5 20, আর 2 22, মানে 2,240 টাকা পাবে প্রথম বন্ধু। তাহলে 2,240 টাকা পাবে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবেন তাহলে কত? দ্বিতীয় বন্ধু লভ্যাংশ ওই 8,400-র মধ্যেই ওর টাকার পরিমাণ 5 ভাগ। তাহলে 5 বাই নিচে 15, যে 6 5 11 আর 4 15। তাহলে এটাকে যদি কাটাকাটি করি একই রকম, 15 পাচ্ছে 75 হবে, আর এখানে 6 0। তাহলে এটা হয়ে যাবে 5 0 0, 5 6 30-এর 0, আর থাকলো 3, 5 5 25, আর 3 28, 2,800 টাকা পাবে দ্বিতীয় বন্ধু, কারণ ওর টাকার পরিমাণ 5 ভাগ। আর তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে, আমরা উপরের দিকে লিখব। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবেন এখানে কত? 8,400 ইন্টু ওর টাকার পরিমাণ হয়ে গেল কত ভাগ? টাকার পরিমাণ 8,400 টাকা। 8,400 টাকা ছিল, আর এখানে 4 5, ওটা হয়ে যাবে 6, মানে 6 ভাগ টাকা ছিল, মানে 6 বাই 15 এত টাকা। তাহলে 15 পাচ্ছে 75, 15 6 90, 0। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6, আর থাকলো 3, আর 5 3 15, আর 3, মানে 6 ভাগ 6 0 0, 6 6 36, আর থাকলো 3, 6 5 30, আর 3 33। তাহলে এটা 3,360 টাকা।
এই হলো তৃতীয় বন্ধুর লভ্যাংশ। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবেন 2240 টাকা, দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবেন 2800 টাকা, আর তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবেন 3360 টাকা। তাহলে এগুলো যদি আমি যোগ করি তাহলে ওই 13,400 টাকাই আসবে, না 8,400 টাকাই আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার।